বাংলা ভিশন সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবাসিক ভবনে ফায়ার সেফটি লাইসেন্স প্রতি বছর নবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। হাজির করা হয়নি নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিয়েছে 13.5 লাখ শিক্ষার্থী। কড়া নজরদারির কারণে প্রশ্নপত্র ফাঁস হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আবাসিক ও বাণিজ্যিক সব ভবনেই অগ্নিরোধক সিস্টেম বা ক্লিয়ারেন্স প্রতি বছর নবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সকাল 10:30টায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এতদিন শুধু শিল্প কারখানায় ফায়ার লাইসেন্স নবায়ন করা হতো। এটা সব ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। অগ্নিঝুঁকি মোকাবেলায় বিল্ডিং কোড মেনে চলা, অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়ার বিধান মেনে চলা, প্রতি 2 থেকে 3 মাসে ফায়ার ড্রিল, পর্যাপ্ত জলাধার রাখা, ফায়ার এক্সিট নিশ্চিত করা সহ বেশ কিছু অনুশাসনও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মন্ত্রিসভার বৈঠকে বনানী অগ্নিকাণ্ডের ঘটনার শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বনানীর এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে এক আলোচনায় অংশ নেন দুদক চেয়ারম্যান। তিনি জানান, দুর্নীতি, উন্নয়ন ও মাদকদ্রব্য এক সূত্রেই গাঁথা। মাদক ও দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন টেকসই হবে না। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, বহুজাতিক কোম্পানিগুলোর প্রভাবে সরকার চাইলেও ধূমপান ও মাদকের ব্যবহার চিরতরে বন্ধ করতে পারছে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ জানান, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশের পাশাপাশি দুদকও অনুসন্ধান চালাচ্ছে। অবৈধ সম্পদের ভবন বানিয়ে কেউ যাতে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান। বিশেষ মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে সেখানে ভর্তি করা হয়েছে। তবে বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য বেলা 12:30টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত ছিলেন। বিশেষ মেডিকেল বোর্ডের ডাক্তারি পরীক্ষা শেষে বেগম জিয়াকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার একে মাহবুবুল হক জানান, বেগম জিয়ার হাত পায়ের জয়েন্টে ব্যথা রয়েছে, ডায়াবেটিস বেড়েছে, ঘুমও কম হচ্ছে। আজ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হবার কথা থাকলেও বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়নি।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার ১৪ গ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর মামলার পরবর্তী শুনানি ১৫ মে। আইনজীবীরা সময়ের আবেদন করলে জেলা ও দায়রা জজ আলী আকবর পরবর্তী শুনানির এই দিন ধার্য করেন। আদালতে হাজির না হওয়া আসামিদের মাল ক্রোকের আদেশ জারির নির্ধারিত দিন ধার্য ছিল আজ। খালেদা জিয়া এই মামলায় হাইকোর্টের দেয়া জামিনে আছেন। ২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রামে একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনায় ১৪ গ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। পরে ২৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩,৫১,৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ১১,৩৮,৭৪৭ জন। পরীক্ষা পরিদর্শনে সকাল ১৫:১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী দীপুমণি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্রই ফাঁস হয়নি, এবারও হবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে দীপুমণি বলেন, ১ এপ্রিল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সকল কোচিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হয়। রাজধানীর বাইরেও সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩ পার্বত্য জেলায় ১০৩টি কেন্দ্রে ২৬০ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৯,৬৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রশ্ন ফাঁস ও নকল রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলায় মোট ১৯৮টি কেন্দ্রে ১,৫০,৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকালে মহানগরীর বেশ কয়েকটি কলেজ ঘুরে দেখেন জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদের ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। খুলনায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে ২২৪টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করে। গাজীপুর জেলায় মোট ৩৩টি কেন্দ্রে এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬,৯৭২ জন। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বন্ধ আছে কোচিং সেন্টার ও ফটোকপির দোকান। শিক্ষার্থী পরীক্ষা দিবেন, তারা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। কোনো প্রকার নকলমুক্ত পরিবেশে যাতে অনুষ্ঠিত সেটা করা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিয়েছি। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৬৫৯টি কলেজ থেকে ১,২৪,৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬৩,১৭৮ এবং ছাত্রী ৬০,০০০। বোর্ডের অধীনে ১৯৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। রংপুরের ৩৪টি কেন্দ্রে ১২৪ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫,৪৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস রোধে ১৭৬টি পরিদর্শক টিম কাজ করছে। বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগে ৬৪,৯১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ১১৮টি কেন্দ্রে ৩৩০টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। সিলেটের ৪ জেলায় ৭৬,৬৯৮ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩৪,৮৪১ জন ও মেয়ে ৪১,৮৫৭ জন। কুমিল্লা বোর্ডের আওতায় ৬ জেলায় এবছর ৯৫,১৪৮ জন শিক্ষার্থী ১৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কোনো ধরনের এই প্রশ্ন সংক্রান্ত বিষয়ে গুজব যে প্রশ্ন উঠেছে এই ধরনের কোনো কিছু আপনারা আশা করি পাবেন না। আমাদের ১১টি ভিজিলেন্স টিম গঠন করেছি। চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় এবার ৫টি উপজেলার ২৪টি কেন্দ্রে ১৫,৬০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টায় চুয়াডাঙ্গার ২০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। জেলায় এবার এইচএসসি সমমানের পরীক্ষায় ১০,৩২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ভৈরব সহ বিভিন্ন জেলায়। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
নির্বাচনী দ্বন্দ্বে ভোট দেয়া নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে আবারও এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় 12 জনকে আসামি করে মামলা হয়েছে, আটক করা হয়েছে 3 জনকে। আবারও কলঙ্কিত নোয়াখালীর সুবর্ণচর। ভোট নিয়ে দ্বন্দ্বে আবারও গণধর্ষণের অভিযোগ। রবিবার সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের পক্ষে ছিলেন স্থানীয় এক দম্পতি। এ নিয়ে তালা প্রতীকের সমর্থক ইউসুফ মাঝি তাদের হুমকি ধামকি দেন, কিন্তু তারা তাদের অবস্থানে অনড় ছিলেন। রবিবার ভোট দেন চশমা প্রতীকে। এ নিয়ে কেন্দ্রেই ইউসুফ মাঝির সঙ্গে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডা হয়। সবাইকে আমি চিনেছি, ইউসুফ বেসু মাঝি, তারপরে যায় ফজলু, আবুল বাসার, তারপরে যায় আরমান, হেলাল, তারপরে যায় রুবেল, রাহান, এদেরকে আমি চিনি। আরও কয়েকজন ছিল। নির্যাতনের শিকার ওই নারী জানান, ভোট কেন্দ্র থেকে বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান তারা। সেখান থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে বেচু মাঝি, ফজলু ও আবুল বাসার। স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করে তারা। ওরা আগের দিন আমার হুমকি দিচ্ছে, তুমি কেন্দ্র যাইতে পারতাম না, যে ভোট করা তুমি ভোট করতে পারতাম না, যদি করো তাহলে আমাদের ফাঁকটিতে ভোট দিতে হইবে। দেখেন আমি বলছি আমার ইচ্ছে মতন আমি যারে ভোট দিই, আমি তোমাদের কথা কেন শুনি। এটার পর এরা আমার হুমকি দিচ্ছে, তারপরে আমি ভোট কেন্দ্রে গেছি। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নির্যাতনের শিকার ওই নারীকে। স্বামীকে বিভিন্ন অংশে মারধর করা হয়েছে এবং আর মহিলাটাকে ওনার বক্তব্য অনুসারে হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট এবং তার শরীরের বিভিন্ন অংশে জখম আছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়। তার হাজব্যান্ডের সঙ্গে সে যখন মোটরসাইকেলে করে যাচ্ছিল, কিছু লোক পথের মধ্যে তাদেরকে আটকিয়ে একটা যে রাস্তার পাশে কলা বাগানে নিয়ে তাদের মহিলাকে ধর্ষণ করে। তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। আমরা যখন তদন্ত করব ঘটনার, তখন হয়তো বিস্তারিত জানা যাবে আসলে ঘটনাটা কী ছিল। এর আগে গত বছরের 30 ডিসেম্বর স্বামী সন্তানকে বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যান চলাচলের চরম অব্যবস্থাপনা চলছে গাজীপুর মহাসড়কে। উন্নয়ন কাজ, ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং সহ বিভিন্ন কারণে সৃষ্ট তীব্র যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত এলাকায় যানজটের ভোগান্তি এখন নিত্যদিনের। পুলিশ বলছে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন তারা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। সড়কে নৈরাজ্য থামছেই না। অনিয়ম অব্যবস্থাপনায় বেহাল দশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা। চালকদের নিয়ম ভাঙার প্রতিযোগিতা, ফুটপাত দখল, যেখানে সেখানে পার্কিং এবং উন্নয়ন প্রকল্পের কাজে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আধা ঘন্টার রাস্তায় যাত্রীদের সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। 1 মিনিটের রাস্তা 5 মিনিটের রাস্তা 2 ঘন্টা ধরে জাম ঠেলিচ্ছি আমরা এখানে। বেশিরভাগ আপনার ড্রাইভার রং সাইডে আসে আর এখানে যে পুলিশ নিয়ন্ত্রণ করে, পুলিশ নাই। বিড়ম্বনার শেষ নেই স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের। মাঝে মাঝে দেখা যাচ্ছে এই পার থেকে ওই পারও যেতে পারে না। ফুটপাতের উপর দিয়ে তো গাড়ি তো তুলে দিতেছে, মানে সাইড দিয়ে যে হাঁটবো সেটাও হইতেছে না। 10 টাকার ভাড়া 30 টাকা ভাড়া দিয়েও যাওয়া যায় না, রাস্তা অর্ধেক নামে যাওয়া যায়। পুলিশ বলছে বিআরটি প্রকল্পে কাজ চলায় অকার্যকর হয়ে পড়েছে চৌরাস্তার ট্রাফিক পয়েন্টগুলো। কিছুদিন যাবৎ বিআরটি এর উন্নয়নমূলক কাজ চলছে, যার কারণে চৌরাস্তাতে আপনার যে পয়েন্টগুলো ছিল ট্রাফিকের ইউটার্ন করার, সেই পয়েন্টগুলো প্রায় অনেকগুলো পয়েন্টে এখন অকার্যকর হয়ে গেছে। ঠিকমতো আমরা সিগন্যাল দিতে পারছি না। বিআরটির প্রজেক্টের কাজটা শেষ হয়ে গেলে এই সমস্যাগুলো থাকবে না। দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে সড়ক মহাসড়ক। আদৌ কি পূরণ হবে নিরাপদ সড়কের দাবি? এ প্রশ্ন সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিশ্চয় সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। নির্বাচনোত্তর সহিংসতায় পটুয়াখালীর মহিপুর থানা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আহত 6। নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় এক নারী আনসারের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ব্যাংক ম্যানেজার সহ 2 জন। আপনারা দেখছেন বাংলা ভিশন। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে 6 জন। মহিপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক আকন জানান, প্রায় 150 লোক ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। মহিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার জানান, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাদের উপর হামলা চালায়। মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝড়ের কবলে পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে নির্বাচনী সামগ্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এক নারী আনসারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রীতা আক্তারের মৃতদেহ উদ্ধার করে র্যাব, কোস্টগার্ড ও বিআইডব্লিউটির উদ্ধারকর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। রবিবার সন্ধ্যায় ভোট শেষে কর্মকর্তাদের নিয়ে নদীপথে চর কিশোরগঞ্জের বালুরঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। পথে ঝড়ের কবলে মাঝ নদীতে উল্টে যায় ট্রলারটি। এ সময় 16 জন তীরে উঠতে পারলেও এক পুলিশ ও এক নারী আনসার সহ 3 জন নিখোঁজ হয়। নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ 2 জন উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। মজুরি কমিশন নিয়ে বিজিএমসির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় বিক্ষোভ মিছিল করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। দ্বিতীয় ধাপে 4 দিনের কর্মসূচির প্রথম দিনে লাল পতাকা ও লাঠি হাতে বিক্ষোভ করে তারা। 9 দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করছে তারা। খুলনা যশোর অঞ্চলের 9 পাটকলের শ্রমিকরা সকালে মিলের উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ মিল থেকে বিক্ষোভে সামিল হয়। এসবের সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। স্বাধীনতার 48 বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি খাগড়াছড়ির মং রাজা মুক্তিযোদ্ধা মং প্রুসেইন। তবে ছোট্ট পরিসরে হলেও তার বিরল কৃতিত্বের কিছুটা মূল্যায়ন করল খাগড়াছড়ি সেনা রিজিয়ন তার নামে শিক্ষাবৃত্তি চালুর মাধ্যমে। সেনাবাহিনীর এই উদ্যোগে উদ্বুদ্ধ স্থানীয়দের দাবি এই প্রয়াস অব্যাহত রাখার। মং প্রুসেইন খাগড়াছড়ির মং সার্কেলের রাজা ছিলেন। স্বাধীন চেতা এই রাজা তার ক্ষুদ্র রাজ্যপাট উদাত্ত করে দিয়েছিলেন দেশমাতৃকার ডাকে 1971 সালের মুক্তি সংগ্রামে। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম দিকে 1 নম্বর সেক্টরের অন্যতম সূতিকাগার ছিল রামগড়। চট্টগ্রাম থেকে রামগড় যাওয়ার পথেই মানিকছড়ির মং রাজবাড়ির অবস্থান। তখনকার মং রাজা মং প্রুসেইন মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের আশ্রয় ও রসদ জুগিয়েছেন। পার্বত্য চট্টগ্রামের 3 সার্কেল প্রধানের মধ্যে একমাত্র মং প্রুসেইনই সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারকে ওই সময় $1100 দান করেছিলেন, যা ছিল প্রথম বৈদেশিক মুদ্রা প্রদানের ঘটনা। তাছাড়া মং প্রুসেইন রাজপরিবারের 33টি বন্দুক এবং কয়েকটি দামি গাড়িও তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। রাষ্ট্রীয় স্বীকৃতি বঞ্চিত এই মানুষটির কীর্তি নিয়ে গত 26 মার্চ বাংলা ভিশনে প্রতিবেদন প্রচার হয়। এরপরই খাগড়াছড়ি সেনা রিজিয়ন উদ্যোগ নেয় খাগড়াছড়িতে এসএসসি ও জিএসসি পরীক্ষার ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিটি সার্কেল চিফ বীর মুক্তিযোদ্ধা মং প্রুসেইনের নামে দেয়ার। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশেষ করে খাগড়াছড়ির মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ করে দিচ্ছে। এই বৃত্তি আমাদের ভবিষ্যতে লেখাপড়ার জন্য আরো উদ্বুদ্ধ করবে, ভালো ফলাফলের জন্য আরো উদ্বুদ্ধ করবে। আমরা যেন ভালো লেখাপড়া করে তার মতো একজন মানুষ হতে পারি। সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে পাহাড়ি বাঙালি প্রাচীর ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আসা অতিথিরা। আমরা এমন কোনো বক্তব্য কোনো জায়গায় প্রদান করব না, অথবা এমন কোনো কর্মকাণ্ড করব না যেখানে আমাদের এই একসাথে বসবাসের যে সুন্দর পরিবেশটা বিনষ্ট হয়। যারা আগামী প্রজন্ম তারা যাতে মুক্তিযুদ্ধের চেতনায় তার নিজকে গড়ে তোলে এবং তার কর্মময় জীবনে যাতে মুক্তিযুদ্ধের চেতনা তার সবসময় তার মগজে মস্তিষ্কে যাতে থাকে। আমরা খাগড়াছড়িবাসী সকল গোষ্ঠী সকল ধর্ম তাদের মধ্যেই যেন আমাদের ঐক্যের বন্ধন আমরা সৃষ্টি করতে পারি। খাগড়াছড়ি সেনা রিজিয়নের এ উদ্যোগ পাহাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে প্রত্যাশা সেখানকার বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোটি দর্শকের ভালো লাগা এবং ভালোবাসায় 14 বছরে পা দিল বাংলা ভিশন।
এই উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ছিল ময়মনসিংহে। সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বাংলাভিশনের জন্মদিন উপলক্ষে র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস, র্যাব 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। পরে মুকুল নিকেতন অডিটোরিয়ামে কেক কাটেন অতিথিরা। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এর আগে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের 60 জন নৃত্যশিল্পী বাংলাভিশনের থিম সং প্রদর্শন করেন। সত্য খবরগুলি এগুলি তাদের প্রচার মাধ্যমে প্রচার করে এই প্রত্যাশা রইল বাংলাভিশনের প্রতি। মাদক এবং জঙ্গি কার্যক্রম জড়িয়ে না পারে সেই ব্যাপারে তারা আরও বেশি প্রচারণা চালাক সে কামনা করছি আমি আজকে এই বাংলাভিশনের শুভ জন্মদিনে। আমরা চাই যে বাংলাভিশন বরাবরের মতোই বিগত বছরগুলির মতোই প্রাণোজ্জ্বল এবং সুন্দর সত্য ভালো অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে যাক। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক, বাংলাভিশন জয় বাংলার মতো কথা বলুক, বাংলাভিশন মমতাময়ী মায়ের পক্ষে থাকুক, বাংলাভিশন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্রে উজ্জীবিত হোক। পঞ্চগড়ে বাবার হাতে 6 মাসের শিশু নিহত হয়েছে। তার ছুরির আঘাতে স্ত্রীসহ অপর 2 কন্যা সন্তান গুরুতর আহত হয়েছে। সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে নাজিমুল ইসলামের সাথে তার স্ত্রী রশিদার প্রায় ঝগড়া হতো। সকালে ঝগড়ার এক পর্যায়ে প্রথমে ছোট মেয়ে রত্নাকে মাটিতে আছড়ে হত্যা করে নাজিমুল। পরে অস্ত্র দিয়ে তার স্ত্রী রশিদা ও অপর 2 মেয়েকে কুপিয়ে আহত করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় নাজিমুল। পরে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে কটূক্তি করায় ভিসির অপসারণের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে এ স্মারকলিপি দেয়। এতে ভিসির বিরুদ্ধে নানা অনিয়মের 22টি অভিযোগ তুলে ধরা হয়। এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজফিরুল ইসলামের মুক্তি দাবি করেছে জেলা বিএনপি। সোমবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় তাজফিরুল ইসলামকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে 33,461 ভোটে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা এস.এম. রাকিবুল হাসান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোকা পেয়েছেন 26,087 ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শফিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা পারভিন সীমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ কাবির মিয়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে সেখানে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান রাজুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শিক্ষানবিশ আইনজীবী ও আইন ছাত্র পরিষদ ফরিদপুরের উদ্যোগে মানববন্ধন হয়েছে। শহরের নীলটুলি এলাকায় জেলা প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন হয়। গত বুধবার রাজুকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলার তাফালবাড়ি গ্রামের রিপন হাওলাদারের বাড়ি থেকে বন বিভাগ, ওয়াইল্ড টিম, টাইগার টিম ও স্থানীয়রা হরিণটিকে উদ্ধার করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ের পাশে হরিণটিকে অবমুক্ত করে বন বিভাগ। ঝিনাইদহে বিজিবি রিজিয়ন পর্যায়ের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে বিজিবি রংপুর রিজিয়ন 3-0 সেটে বিজিবি যশোর রিজিয়নকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যশোরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আমিরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা 2019 উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডাক্তার সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতারতুক। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আবাসিক ভবনে ফায়ার সেফটি লাইসেন্স প্রতি বছর নবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে, হাজির করা হয়নি নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিয়েছে 13.5 লাখ শিক্ষার্থী। কড়া নজরদারির কারণে প্রশ্নপত্র ফাঁস হবে না জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।